দর্শক, আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় ধরা হচ্ছে গণ অভ্যুত্থান বাংলাদেশ ও নেপাল। আজকে এই বিষয়ের উপর কথা বলার জন্য আমাদের দুজন অতিথি উপস্থিত আছেন, একেবারেই তারুণ্যদীপ্ত। দুজনই জুলাই গণ অভ্যুত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং মাঠে গণ অভ্যুত্থানের মাধ্যমেই আজকের তাদের একটা অবস্থান তৈরি করছেন মিডিয়া এবং রাজনীতিতে। আমরাই দুজন তারুণ্যদীপ্ত অতিথিকে আজকে আমরা কাছে পেয়েছি, আমরা একটু পরিচয় করে দিই। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন, আমার ডান পাশে আছেন নীলা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আমার বামে আছেন জুলাই গণ অভ্যুত্থানের আরেক সিপাহী সালা নুরা জেরিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই এন্টার টিভির স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকে রাষ্ট্রচিন্তার বিষয়ে আজকের বিষয়টা রয়েছে গণ অভ্যুত্থান বাংলাদেশ এবং নেপাল। নিশ্চয়ই আপনারা জানেন, বাংলাদেশে সম্প্রতি 1.5 বছর প্লাস একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। 5ই আগস্টে সেই গণ অভ্যুত্থানে প্রায় বাংলাদেশের 1400 মানুষের লাশের উপর দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, গণ অভ্যুত্থান বলি বা নতুন বাংলাদেশ বলি, যেটা পেয়েছি। প্রায় আপনার 30,000-এর উপরে আমরা বিকলাঙ্গ বা অঙ্গহানি আমরা পেয়েছি। পাশাপাশি 1 বছর পর সেপ্টেম্বর মাসেই নেপালে 2025 সালে একটা গণ অভ্যুত্থান হয়। বাংলাদেশের মতো অনেকাংশে মিল রয়েছে। কি কি মিল রয়েছে আমরা আলাপ আলোচনার মধ্যে সেগুলো আলোচনা করব। তো সেখানে খুব বেশি মাত্র সরকারের হিসাব মতে তাদের 76 জনের নিহত হয়েছে তাদের, এবং 2100-এর মতো আহত হয়েছে। এই গণ অভ্যুত্থান উভয় দেশেই, আমাদের দেশে নতুন সরকার গঠন করেছে, ইতিমধ্যে জানেন আপনারা, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন করেছে। সেখানে বালেন্দ্র সাহার নেতৃত্বে একেবারে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি নেপালেও সরকার গঠন করেছে। আপনারা যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখে সারি যোদ্ধা, আপনাদের কাছে জানবো আমাদের প্রত্যাশা কি ছিল। আমি প্রথমে একটু যাই নুরা জেরিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি, আপনার কাছে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে মৃত্যুকে পরোয়া না করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন একটা নতুন বাংলাদেশের জন্য, আপনি কি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছেন বলে মনে করছেন? আসলে যদি এই জায়গা থেকে এই আকাঙ্ক্ষার কথা বলি, তাহলে তো সেটা অবশ্যই প্রতিফলিত এবং বাস্তবায়িত হয়নি। সেই বাস্তবায়িত না হওয়ার ফলে আসলে শুধুমাত্র ছাত্র জনতা থেকে এখন রাজনীতিতে হস্তক্ষেপ করা কিংবা রাজনৈতিক অংশ হয়ে ওঠা, এটা আসলে সেই পরিপ্রেক্ষিতেই হয়েছে। আর যদি বলি যে শুধু বাস্তবায়ন হয়েছে কিনা, এটা যদি আমরা ব্যাপক পরিসরেও না যাই, খুবই ক্ষুদ্র পরিসরে দেখি, তাহলে আমাদের নতুন রাজনৈতিক দল কিংবা যেসব রাজনৈতিক জোট রয়েছে সে সবের দিকে তাকাই, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, তা কিন্তু আমাদের গোড়াতেই পত্তন হয়েছে। সেই জায়গা থেকে এখনো লড়াইটা আমি মনে করি সবেমাত্র গণতান্ত্রিক ধারায় ফিরতে শুরু করেছে, এবং এই গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখতে এবং পরিপূর্ণ যে বিজয়, কাঙ্ক্ষিত যেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যেই মডেলটা হয়, হোয়াট ইজ ডেমোক্রেসি, এবং এই ডেমোক্রেসিটা যে সবার প্রতি ন্যায় হতে হবে, সবার প্রতি ন্যায়ের যে প্রতিষ্ঠা, সেই জায়গা থেকে কিন্তু এখনও আমাদের লড়াই অব্যাহত রয়েছে এবং আমাদের 24-এর আকাঙ্ক্ষা এখনও অপূর্ণই রয়ে গিয়েছে। ধন্যবাদ নুরা জেরিন, আপনার কাছে আমরা আবার আসবো। আরেকজন অতিথি আছে নীলা শেখ, আপনার কাছে যাচ্ছি। যেটা বলছিলেন নুরা জেরিন, যে সবেমাত্র একটা সরকার, গণতান্ত্রিক সরকার বসেছে, বাট গণ অভ্যুত্থানের যে স্পিড বা যে প্রত্যাশা, সেটা এখনো অনেকটাই আসলে দেখার রয়েছে। আসলে নিশ্চয়ই আপনারা জানেন, 1400 মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। 30,000-এর উপরে অধিক আপনার আহত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক 32 জন শিশুকেও আমরা হারিয়েছি এই গণ অভ্যুত্থানে আসলে। তারপর 450 জন দৃষ্টি হারিয়েছেন, এক চোখ হারিয়েছেন, আবার 2 চোখ হারিয়েছেন 20 জনের মতো। তারপর একজনে একেবারে 236 জনে 2 চোখে হারিয়েছেন, এরকম আছে। এটা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের থেকে তথ্য নেওয়া। 1 হাত কেটে ফেলা হয়েছে, 1 পা কেটে ফেলা হয়েছে, বিদেশে পাঠানো হয়েছে 75 জন। এই যে এক ধ্বংসযজ্ঞ লাশের মিছিলের উপর দিয়ে আমরা যে বাংলাদেশটা পেয়েছি, আপনি আপনাদের নেতৃত্বে বলা যায় এখন সরকার আছে ক্ষমতায়, আপনি কি মনে করছেন যে আমরা এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে গণতন্ত্র পেয়েছি, সেই গণতন্ত্র আমাদের প্রত্যাশা পূরণ করবে জুলাই যোদ্ধা হিসাবে আপনি মনে করছেন কিনা? জুলাই যোদ্ধা হিসাবে আসলে এখন আমাদের দেশে যেভাবে
জনাব তারেক রহমান তার নেতৃত্বে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আশাবাদী যে আমরা জুলাই সৈনিক যারা আছি এবং জুলাইয়ে যারা গুরুতর আহত হয়েছে, জুলাইয়ে যারা নিহত হয়েছে, প্রত্যেককে সে সুন্দরভাবেই যার যার অবস্থান থেকে তাকে সেই সান্ত্বনা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা সে করছে। যেমন যে দেখেন, যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু স্বীকৃতিটা সুন্দরভাবে দিয়েছে এবং যারা নিহত হয়েছে তারাও তাদের পরিবারকে যে যে ঘোষণাটা দিল যে তাদেরকে 75 জনকে বিদেশে পাঠিয়েছে হ্যাঁ, চিকিৎসার জন্য, চিকিৎসার আর্থিক খরচ দিচ্ছে সরকার এবং সাধ্যমতো, তাদেরকে বাসস্থান দিচ্ছে, তাদেরকে যেভাবে ফ্যাসিলিটি দেওয়ার উদ্যোগ নিয়েছে এটা আমরা সন্তুষ্ট। এবং যারা এখন বর্তমানে আমরা যারা সুস্থ আছি, যদিও আমরা অনেকেই অনেকভাবে আহত হয়ে আছে যেটা আমাদেরকে দেখলে বোঝা যায় না। যেমন আমি 2বার পায়ে আঘাত পেয়েছি, একবার মাথায় রক্তাক্ত হয়েছি। তো এগুলোর এফেক্ট কিন্তু শরীরে থেকেই যায়। একটা অঙ্গহানি হলে সেটা কিন্তু থেকেই যায়। হয়তো আমাদের সাজসজ্জা পোশাক আশাক দেখে অনেকে বুঝতে পারে না। আমাদের এই যে আপু যে গুলিবিদ্ধ হয়েছে, আপু কিন্তু প্রতিটা মুহূর্তে সেটা মাসুল দিচ্ছে, কিন্তু তাকে দেখলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে সে কতটা অসুস্থ। তো সেই ক্ষেত্রে আমরা সর্বটাইম চাইব যে আমাদের এই রক্তের বিনিময়, আমাদের এই ত্যাগের বিনিময় আমরা যে নতুন দেশটা পেয়েছি, এই দেশটাকে যেন আমরা যেভাবে চাই, আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেন আমাদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষাটা বুঝে সুন্দরভাবে যেন সামনের দিকটা আমাদের চাওয়া পাওয়াটাকে আরও একটু বেশি, যেটা এখন উদ্যোগ নিয়েছে তার থেকে আরেকটু সুন্দরভাবে যদি দৃষ্টি দেয়, আমরা আরেকটু খুশি হব, আমরা শান্তি পাবো। আমরা জীবন বাজি রেখে যে রাজপথে নেমেছি। আপনাকে যদি জোরাই গণ অভ্যুত্থানের পরে যে মানে সরকারটি এসেছে, মূলত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোদী ইউনূসের নেতৃত্বে, নিশ্চয়ই সেটা আপনাদের ফসল বা আমাদের যারা গণতান্ত্রিক মানুষ গণ অভ্যুত্থানের সাথে জড়িত তাদেরই ফসল। তাদের 133টি অধ্যাদেশ জারি করেছিল, নিশ্চয়ই আপনি জানেন, অন্তর্বর্তীকালীন সরকার। সেখান থেকে বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রায় 10টিকে পুরো বাতিলই করে দিয়েছে। নিশ্চয়ই আপনি জানেন, গুম কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন, আপনার দুদক, অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশই বাতিল করেছে। এটা কি জুলাই গণ অভ্যুত্থানের স্পিডের সাথে যায়, বা জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশাটা কি ব্যাহত হচ্ছে কিনা, এটা যদি ছোট্ট করে ব্যাহত একটু বলেন। হচ্ছে বলতে, এটা যারা আমরা জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক হিসাবে, এটা আমাদের তো একটু কষ্ট লাগতেই পারে, এটাই স্বাভাবিক। আর এখন আমরা সরকারে আছি, সেই ক্ষেত্রে এই জায়গাটাও কিছু মানে বাধ্যকতা আছে যে অনেক সময় আসলে অনেক কিছু চাইলেও করা যায় না। তো সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব, যতটুকু না হলেই হয় না, যতটুকু মানে জাতিকে সন্তুষ্ট করার জন্য করতেই হবে, ততটুকু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বা করা হবে যে এই গণ অভ্যুত্থানের যে চাওয়া পাওয়া, এটা আমাদের সরকার পূর্ণ করবেন। আমরা সেটি দেখতে চাই। গণ অভ্যুত্থানের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিফলিত হবে, বাস্তবায়নের রূপ নেবে, আমরা সেটাই দেখতে চাই। সময়ের অপেক্ষা। আমরা জানি না, একটু আপনার কাছে যাচ্ছি। আমরা যদি একটু বাংলাদেশের সাথে নেপালের একটু তুলনা করি, অনেকগুলো অংশে মিল রয়েছে, খুব চমৎকার মিল রয়েছে। 90 সালে আমরা বাংলাদেশ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, নিশ্চয়ই জানেন। ঠিক নেপালও 90 সালে জন আন্দোলন হয়েছিল রাজতন্ত্রের ক্ষমতাকে অপসারিত করার জন্য। বাংলাদেশে যে 24-এ যে গণঅভ্যুত্থান হলো, সেখানে ছোট্ট একটা ইস্যু নিয়ে নিশ্চয়ই আপনারা জানেন, এটা দানা বেঁধেছিল, সেটা হচ্ছে কোটা ইস্যুকে নিয়ে আসলে গণঅভ্যুত্থানের রূপ নিয়েছে। ঠিক ভারতও, নেপালও সেম, একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে কে নিষিদ্ধ করার মাধ্যমে ইস্যুকে নিয়েই সেখানেও গণঅভ্যুত্থান হয়েছে। মানে খুব একই মিলছে আমরা দেখছি। আপনার 2024-এ যে বাংলাদেশের গণঅভ্যুত্থান জ্যানজির নেতৃত্বে, সেম 2025 সালে যেটা নেপালে ঘটে, সেটাও জ্যানজির নেতৃত্বে আসলে ঘটে। এবং বাংলাদেশের যে সংসদ ভবন দখলে নিয়েছে, গণভবন দখলে নিয়েছে গণ অভ্যুত্থানকারীরা, সেম আপনার নেপালও একই ঘটনা ঘটেছে আসলে।
এরপরে কারাগার ভেঙে বাংলাদেশেও কিন্তু আসামি পালিয়েছিল, নিশ্চয়ই জানেন 5ই আগস্টের সেই ঘটনার বিকেলে নরসিংদীতে ঘটেছে অনেক জায়গায়। সেম নেপালও কিন্তু একই ঘটনা ঘটেছে, কারাগার থেকে আসামি পলায়ন করেছে। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার প্রধানও পালিয়ে গেছেন ভারতে, এবং তার সকল মন্ত্রিসভা তার সকল সুবিধাভোগীরাই পালিয়ে গেছে একযোগে বিভিন্নভাবে জানেন। মজার বিষয় হচ্ছে নেপালও সেম প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা বিমানে পালিয়ে গেছে, শেষ পর্যন্ত তাদের খবর এসেছে তারা দুবাইতে আছেন। অনেকগুলো জায়গায় একত্রে মিল আছে আমরা মনে করছি আসলে। বাট বাংলাদেশের 90 স্বৈরাচার আন্দোলনের পরে যে গণতন্ত্রের দিকে হাঁটার কথা, সেখানেও আমরা গিয়ে এক পর্যায়ে আবারও কিছুটা হোঁচট খেয়েছি। আমরা দেখেছি এই বারবার যে বাংলাদেশের আন্দোলনগুলো হচ্ছে, শেষ পর্যন্ত সুবিধাভোগী কি আমরা, অর্থাৎ যে স্বপ্ন দেখে আন্দোলনগুলো হয়, শেষ পর্যন্ত সেই স্বপ্নগুলোর দিকে আমরা যেতে কি পেরেছি বলে মনে করেন আপনি? দেখেন, আপনি এখানে খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের জেনজি আন্দোলন, অর্থাৎ আমাদের জেনারেশনের আন্দোলন এবং নেপালের যে আন্দোলন, এবং চমকপ্রদভাবে নেপালের সাথে আমাদের কিছু আন্দোলনের সময় এবং সামঞ্জস্যতা এবং দিকগুলো, মানে যেই সব কারণ ঘিরে উঠে এসেছে এই আমাদের এই গণ অভ্যুত্থান আন্দোলন থেকে যে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, সেই কারণগুলো হয়তো আমরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মিল পাচ্ছি। তবে একটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের বাংলাদেশের জায়গা থেকে আমরা কতটুকু সফল এবং নেপালের জেনজিরা কতটুকু সফল, সেই জায়গা থেকে যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশের একটা ম্যাসিভ জনসংখ্যা রয়েছে, যেটা এখন 18 কোটির বেশি আমি যদি ভুল না করি। এবং সেই দিক থেকে যদি আমরা নেপালের জনসংখ্যা দেখি, নেপালের জনসংখ্যা কিন্তু একেবারেই কম, এবং এই পাহাড়ি দেশটির জনসংখ্যা 8 থেকে 10 কোটিও নয়। বর্তমান যে সময় তা দেখছি আমি রিসার্চ অনুযায়ী প্রায় 3 কোটির মতো দেখেছি। এখন এটা যদি ভুল হয়ে থাকে তাহলে 8 থেকে 10 কোটিও যদি আমি নেপালের জনসংখ্যা ধরি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ব্যাপক একটা ফারাক রয়েছে। কারণ বাংলাদেশে যেরকম প্রবীণ একটা জনসংখ্যার মানে বার্ধক্য যাদের রয়েছে, যেই জনগোষ্ঠীটা রয়েছে, যারা 60 কিংবা 60-এর ঊর্ধ্ব যাদের বয়স রয়েছে, তারা কিন্তু একটা বৃহৎ আকারে আমাদের বাংলাদেশের জনসংখ্যার অংশ। কিন্তু সেই জায়গায় যদি আমি নেপালের দিকে তাকাই, সেই সংখ্যাটা কিন্তু কমে আসবে। এতে করে কি হবে, যেই পুরানো যেই গতানুগতিক যেই রাষ্ট্রধারা, যেই চিন্তাধারা রয়েছে, সেটার সাথে কিন্তু বর্তমান যেই জেনারেশন রয়েছে সেটার কিন্তু ফারাক থাকবে। তো বাংলাদেশে আমাদের জেনারেশনের ফারাক থেকে আমরা কি দেখতে পেয়েছি, মুক্তিযুদ্ধের পর থেকেই আওয়ামী লীগ, বিএনপি, এই দুটাকে আমরা সর্ববৃহৎ দল হিসেবে দেখেছি। এবং জামাত শিবির আমরা যাদেরকে দেখেছি, জামাত শিবিরকে হয়তো আমরা ছাত্র রাজনীতিতে দেখেছি, কিন্তু এই যে 24-এর পর যাদের এই বৃহৎ গণতান্ত্রিক নিয়ম নীতির মাধ্যমে যাদের আত্মপ্রকাশ, সেটা কিন্তু তাদের এই স্বাধীনতা আমরা কিন্তু 71-এর পরে আমাদের ইতিহাস ঘেটে কিন্তু তাদের আর অন্য কোনো নির্বাচনে দেখিনি কিংবা পাইনি। তো সেই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদের আশাহত হওয়ার জায়গাটা এখানেই। কারণ আমাদের বাংলাদেশের যেই বড় বড় দল রয়েছে, সেই বড় বড় দলের বৃহৎ আকার বড় মাপের সাপোর্ট সিস্টেম রয়েছে। সেই সাপোর্ট সিস্টেমটা কারা? সেই সাপোর্ট সিস্টেমটা হয়েছে, যেমন আমি যদি ধরি শ্রমিক দল কিংবা শ্রমিক লীগ। এই যে আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগের কি সাপোর্টার ছিল না? আওয়ামী লীগের কিন্তু সবাই সাপোর্টার ছিল। একজন রিকশাওয়ালা গলি দিয়ে যাচ্ছে, সেও বলতেছে আমি শ্রমিক লীগের অমুকের তমুক। আবার এখন যখন শ্রমিক দল রয়েছে, তখন আমরা কিন্তু তাদেরকেও অনেক উপহাস করে কিংবা অনেক অহংকার করে গর্ব করে বলতে শুনি আমি শ্রমিক দলের অমুক, আমি শ্রমিক দলের তমুক, এবং এইসব পরিচয় দিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে দেখছি। তো সেই জায়গায় যখন একটা জনসংখ্যা বিপুল সংখ্যা অভ্যুত্থানের পরেও যখন গণতান্ত্রিক দিক থেকে তারা নতুন চিন্তাধারায় আসতে না পারবে, কিংবা নতুন চিন্তাধারা যারা প্রতিষ্ঠা করবে, তারা যখন একটি শক্তিশালী ন্যারেটিভ প্রতিষ্ঠা করে মানে জনগণের কাছে উপহার না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জনগণ সেই পুরনো দিক ছাড়া নতুন দিকের দিকে কোনো আস্থা খুঁজে পাবে না। আমরা বারবার ব্যর্থ হব। এবং বিপ্লব কিন্তু একটি ছোঁয়াচে প্রক্রিয়াই বলা চলে। কারণ আমরা এশিয়া উপমহাদেশে কিন্তু আমাদের দেখেছি, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পরে যেই দেশগুলো দেখেছি। তো বিপ্লব শুধু একবার নয়, একটি জাতির জনগণের প্রয়োজনে যতবার গণতন্ত্রকে হত্যা করে যতবার জনগণের উপর নিয়মতান্ত্রিক স্বৈরতন্ত্র চাপিয়ে দেওয়া হবে, ঠিক ততবারই জনগণ এভাবে
একটা হতাশা ক্রোধ থেকে ঘুরে দাঁড়াবে, কিন্তু ঘুরে দাঁড়িয়েও তখনই লাভ হবে না যখন কিনা আমরা দেখব যে আমাদের সেই গণতান্ত্রিক ব্যবস্থা এবং আমাদের সেই ক্ষমতার ভার আমরা সেই পুরনো দলকেই তুলে দিচ্ছি, যাদের কাছ থেকে বিরক্ত হয়ে আমরা সেই অভ্যুত্থানকে রচনা করছি। ধন্যবাদ। একটা চমৎকার কথা বলেছেন। আমরা অর্থাৎ 90-এর গণ অভ্যুত্থান বলি, 71-এর মহান মুক্তিযুদ্ধ বলি, 24-এর গণ অভ্যুত্থান বলি, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের পরেই যে সুফলটা পাওয়ার কথা ছিল আমরা সেটা পেতে ব্যর্থ হয়েছি এবং অবশ্যই। আসলে আমি আপনার সাথে পাশাপাশি একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের গণ অভ্যুত্থানে প্রায় 1.5 বছরের প্লাস হতে চলেছে। নেপালের এখনো 1 বছর হয়নি, বাট নেপালের সরকার এখন নতুন সরকার এসেছে, বালেন্দ্র সাহা যিনি নতুন প্রধানমন্ত্রী, জেনজি জেনারেশনের আর কি। তারা এই ক্ষমতায় এসেই 100 দিনের একটা কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছে। আমি যদি আপনাকে কয়েকটি বলি, খুব চমকপ্রদ। আমরা একটু দেখবো আমাদের প্রায় 1.5 মাস হতে চলেছে, 1.5 মাসে আমরা আমাদের কি পদক্ষেপ আমরা নিয়েছে সরকার বা কি নিয়েছে কিনা দেখেন। ওখানে 35 বছর বয়সে গণ অভ্যুত্থানে সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তিনি কয়েকটি ক্যারিসমেটিক নিয়েছেন। নাম্বার 1 নিয়েছেন যে নেপাল থেকে চিরতরে ভিআইপি কালচারটা তিনি বাতিল করে দিয়েছেন পুরোপুরি। এই ভিআইপি কালচার থাকবে না নেপালে একেবারে। দ্বিতীয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে তিনি শ্রীগড়ে পাঠিয়েছেন, অর্থাৎ বিচারের একটা প্রক্রিয়া দিয়ে তাকে শ্রীগড়ে পাঠিয়ে দিয়েছেন, জেলখানা পাঠিয়েছেন। শিক্ষাঙ্গন এবং প্রশাসনকে পুরোপুরি রাজনৈতিক মুক্ত করার তিনি প্রয়াস ইতিমধ্যে নিয়েছেন। আমি যদি আপনাকে তার কিছু উদাহরণ দেখি, ভারতে নেপালের যিনি নেপালের শ্রমমন্ত্রী যিনি হচ্ছেন দীপক কুমার শাহ, তাকে অপসারণ করেছেন। এই বালেন্দ্র শাহর মন্ত্রিসভা তিনি একজন শ্রমমন্ত্রী। তিনি অপরাধ কি করেছেন? তার স্ত্রীকে স্বাস্থ্য বিমা বোর্ডে নিয়োগ দিয়েছেন, অবৈধ নিয়োগ দিয়েছেন। পরিবারতন্ত্রকে সেখানে একেবারে যেন চিরতরে বিলুপ্ত করা যায়, তার উদাহরণ হিসাবে বালেন্দ্র শাহ শ্রমমন্ত্রীকে কিন্তু আপনি অপসারণ করেছেন। আমরা কি দেখব? আমরা এই যে পদক্ষেপগুলো জেনজি প্রধানমন্ত্রীর মাত্র 100 দিন একটা কর্ম পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি বাংলাদেশে আমরা কি দেখছি, ব্যত্যয় ঘটেছে কিনা? আমরা ইতিমধ্যে বিসিবির নিশ্চয়ই আপনি জানেন একটা বোর্ড গঠিত হয়েছে। এখানে আপনি জানেন যে আমাদের জেলাগুলোতে জেলা পরিষদের চেয়ারম্যানদের বসানো হয়েছে, সিটি কর্পোরেশনে বসানো হয়েছে। এটা নেপালের সাথে জেনজিদের এই যে সম্পর্ক, এই যে উদ্বুদ্ধ যে স্পিরিটকে কাজে লাগিয়ে তারা এগোচ্ছে, আমরা কি সেখানে ব্যর্থ হয়েছি বলে আপনি মনে করছেন? দেখেন, আপনি অনেক চমৎকার কিছু প্রশ্ন করেছেন এবং সাথে যে উদাহরণগুলো দিয়েছেন তাও কিন্তু অত্যন্ত চমৎকার, যা আমাদের দেশ থেকে আমরা যদি দেখি আকাশ পাতাল ফারাক রয়েছে। কিভাবে আকাশ পাতাল ফারাক রয়েছে? আমাদের যেই নবনির্বাচিত যেই দলগুলো রয়েছে, ছাত্র জনতা কেন্দ্রিক দল, সেই দলগুলো এবং আমাদের দেশের যে নির্বাচন, তাদের নির্বাচনের সময়ের মধ্যেও কিন্তু একটা ফারাক রয়েছে। এখন দেখেন, একটা দেশে যখন একটা গণ অভ্যুত্থান কিংবা আন্দোলন হচ্ছে, সেইটা কিন্তু কোনো গণতান্ত্রিক নিয়ম মাফিক হয় না। সেইটা কিন্তু হয় মানুষের বঞ্চিত অবস্থা, মানুষের ক্ষোভ, মানুষের হতাশা এবং মানুষের যে রেভলিউশনারি মাইন্ডসেট থাকে, সেইখান থেকে আমাদের আন্দোলন হচ্ছে। কিন্তু আমাদের এইটা দেখতে হবে, আমাদের দেশে আন্দোলনের পরে আমাদের দেশে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তার স্থায়িত্বটা ছিল প্রায় 1.5 বছর। এবং যদি আমি নেপালের যেই স্থায়িত্বটা দেখব, একেবারেই ছোট, 6 মাসের একটা ডিউরেশন। তো এই জায়গায় আমাদের ডিউরেশনটা প্রায় 3 গুণ হয়ে যাচ্ছে। এই 3 গুণ ডিউরেশনের মধ্যে কিন্তু যদি আমি বলি, ছাত্র জনতাদের যে স্পিরিটটা ছিল নিজেদের মধ্যে, কিন্তু এই স্পিরিটটা অনেক বিভাজনের কারণে হারিয়ে গিয়েছে। সেই হারানো বিভাজনের কারণেই কিন্তু এখন দেখেন আপনি ছাত্র জনতার মধ্যে কতগুলো দল দেখতে পাচ্ছেন। এবং অভ্যুত্থানের যে প্রধান শক্তি, হ্যাঁ, সেই প্রধান শক্তিটাই এবং তাদের অদূরদর্শিতার জন্যই আমাদের আজকে গণ অভ্যুত্থান অনেকটাই বলা যায় যে ব্যর্থর মতো না। আমাদের গণ অভ্যুত্থানের যে সুফল রয়েছিল, যে সুফলটা আমাদের কাম্য ছিল, সেটা আমরা কোনোভাবেই পাইনি। কেন কোনোভাবে পাইনি? দেখেন, এখন আপনি যে আমাকে প্রক্রিয়ার কথাগুলো বলেছেন, বালেন্দ্র শাহ নেপালে যেভাবে কাজ করছে, তিনি কিভাবে কাজ করছে, তাকে কিন্তু
আমি যদি দেখি তাকে কোনো পরাশক্তি দ্বারা কিন্তু হস্তক্ষেপ করে সেখানে আমরা এখনো এমন কোনো কিছু দেখিনি কোন অন্য রাষ্ট্রের পরাশক্তি কিংবা হস্তক্ষেপে তারা বঞ্চিত হয়ে রয়েছে। কিন্তু ছোট্ট একটা দেশ, অথচ হ্যাঁ সেইটাই, তারা কিন্তু নিজস্বভাবে হ্যাঁ মাত্র 3 কোটি, প্রায় 3 কোটির মতো জনসংখ্যা, কিন্তু তাদের যেই স্পৃহাটা নিজের মাতৃভূমির প্রতি এবং নিজের দেশকে অন্যের থেকে রক্ষা করার প্রতি যেই সার্বভৌমত্ব, এটা তাদের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের দেশে আমরা কি দেখেছি, আমাদের দেশের ছাত্র জনতারা তখনই জনগণের কাছ থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে যখন তারা জনগণমুখী না হয়ে 71-এর আমাদের যেইটার মাধ্যমে আমাদের দেশের জন্ম, হ্যাঁ 71-এ যেটার মাধ্যমে আমাদের দেশের জন্ম, ঠিক সেই সময় যাদের প্রতি যাদের কি বলবো গণতান্ত্রিক ইতিহাসে যাদের অলরেডি কালিমা লেপন করা রয়েছে, তাদের কাছে গিয়ে তারা 30 আসনের মধ্যে মাত্র 6 আসনে এখন 6 জন এমপি নিয়ে তারা এখন রয়েছে। কিন্তু এই যে সমঝোতা, এই যে রাঘব বোয়ালদের কাছে গিয়ে নিজেদেরকে বর্গা দেওয়া, এই জায়গায় কিন্তু তারা সবচেয়ে বড় আঘাতটা এনেছে মানুষের কাছে, তাদের সম্পর্কের আঘাতটা কিন্তু এখানেই ঘটে গিয়েছে। আমরা আপনার কাছে আবার আসছি, আমরা একটু করে আসতে চাই নীলা শেখ, যেটা বলছিলেন জেরিন, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তির অদূরদর্শিতার জন্যই মূলত যে আমাদের গণঅভ্যুত্থানের যে সুফল সেটা আমাদের হয়তো আমরা পেতে ব্যর্থ হয়েছি বা আমরা পাচ্ছি না, সেরকমই বলছিলেন। আপনাকে একটু এগিয়ে দিই, যদি আরো কিছু মিল রয়েছে আমাদের গণঅভ্যুত্থানের সাথে নেপালের, মানে কাকতালীয়ভাবেই এগুলো আসলে মিলেছে। যেমন সরকার পতনে সেনাবাহিনী কিন্তু আমাদের ভূমিকা রেখেছিলেন, নিশ্চয়ই জানেন সেই সময় দেশপ্রেমী সেনাবাহিনীর সেই ভূমিকায় জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য, গুলি না চালানোর জন্যই আমরা হয়তো অনেকাংশে আমাদের এটা বেগবান হয়েছে আন্দোলনটা। সেম একই অশোক রাজ তখন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বলেছেন এবং স্থিতিশীলতা দিবেন, সেই সময় সেনাবাহিনী হস্তক্ষেপ করেছিলেন নেপালে। এরপরে আমাদের আমরা যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দেশে গণ আন্দোলন হয়েছে, জুলাই গণ বিপ্লব হয়েছে, সেটা মূলত 4 বারের প্রধানমন্ত্রী নিশ্চয়ই ছিলেন, তিনি জানেন আপনারা, 2008 সালে, 14 সালে, 18 সালে, 24 সালে। সেম নেপালও একই 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন আপনার কেপি শর্মা। মানে অনেকগুলো মিল কিন্তু কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। এবং এই বিক্ষোভকারীদের দমনের জন্য আমাদের দেশেও নিরস্ত্র মানুষের উপর সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার গুলি চালিয়েছে দমন করার জন্য। সেম একে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে নেপালও তাই। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরে যে কথাটি বললেন, জেনজির যে জেনারেশন বা জেনজির যে প্রত্যাশা, মানুষের স্বপ্নকে ধারণ করে জনমানুষের একটা বিপ্লব ঘটেছিল, সেটা জেনজি কি ব্যর্থ হয়েছে বলে আপনিও কি মনে করেন? ব্যর্থ হয়েছে বলতে, আমাদের বাংলাদেশে যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রথম যে ইউনিটটা সে সংসদে বসিয়েছিলেন, তখন তো সংসদ ছিল না, এখন তো সংসদ হয়েছে, উপদেষ্টা কমিটিতে যাদেরকে বসিয়েছিলেন, তখন আসলে যদি একটু বুঝে শুনে, আর একটু বুঝে শুনে, একটা বয়সের একটা পরিপক্কতার ব্যাপার আছে, এটা যদি করতো তাহলে এই দীর্ঘ 18 মাস তাকে ক্ষমতায় থাকতে হতো না। দীর্ঘ 18 মাস ক্ষমতায় থাকার কারণে আমাদের গণঅভ্যুত্থানের যেই দেশ পরিবর্তনের যে প্রক্রিয়াটা ছিল, ওইটার গতি কিন্তু কমে এসেছে। আর গতি কমে আসার কারণে আমাদের জনগণের মনে কিন্তু, হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হয়েছে, যেটা আমরা ছটপট করেছি। আমি অনেক সময় অনেক টকশোতে, রাজপথে, মিডিয়ার সামনে প্রকাশ করেছি, যেটা অনেকে পারেনি, কিন্তু আমি পেরেছি, সাহস করেছি, বলেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের চাওয়াটা, আসলে আমরা গণঅভ্যুত্থানের পরে কি চেয়েছিলাম, এই গণঅভ্যুত্থানের সরকার উনি যদি চাইতেন যে সত্যিকারে আমাদের চাওয়াটা সে ফ্লাপ করে যাবেন, সেই ফুল সুপ্রিম পাওয়ারটা কিন্তু তার কাছে ছিল, সেটা সে ইচ্ছা করেই করে যায় নাই। কেন করেননি, কিসের ভয়ে করেননি, বা কোনো লালসায় করেছেন কিনা, সেটাও আজও জাতির কাছে উঠে আসেনি। তবে উঠে আসেনি তার মানে এই না যে উঠে আসবে না, আসবে। আজকে দেখেন, দীর্ঘ 18 মাস সে ক্ষমতায় থেকে গেছে, সে জুলাই সনদটা কিন্তু সে পাশ করে যেতে পারত। জুলাই সনদটা যদি সে পাশ করে যেত, আজকে কিন্তু জাতির হৃদয়ে এই রক্তক্ষরণটা হতো না, এবং সরকার
এখন যে পজিশনে আছে যে কোনটা পাস করবে, কোনটা করবে না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সরকারের সদিচ্ছার উপর এখন ডিপেন্ড করছে। এখন সরকার তো আসলে একজনের ইচ্ছায় চলতে পারে না, গোটা জাতিটাকে নিয়েই সরকার চলে। সবার মন রাখতে হয়, সবার কথা রাখতে হয়, আলোচনা করতে হয়, বারবার একটা জিনিস নিয়ে বৈঠক করতে হয় মন্ত্রিসভার সঙ্গে, এমপিদের সঙ্গে, তারপরে হচ্ছে আবার রাজনীতিবিদদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে। এবারে যে তাকে সবাইকে ব্যালেন্স করে একটা বিল বা একটা ইচ্ছা চাইলেই সে পাশ করতে পারে না, যদি তাকে সরকারে টিকে থাকতে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা ভাই। এটা কেউ কারোর মানতে ভালো লাগবে, কারোর মানতে ভালো লাগবে না, এটাই সত্য, এটাই বাস্তব। তবে গণঅভ্যুত্থানের সরকার যদি এটা করে যেত, তার কিন্তু কাউকে কেয়ার করা লাগতো না, তার কোনো জবাবদিহিতা ছিল না কারোর কাছে। কিন্তু এখন শুধু বাংলাদেশে না, বিশ্ববাসীর কাছে অনেক কথার জবাবদিহিতা আছে একটা সরকারের। সরকার গঠনের পরে তার চাইলেই তার স্বাধীনভাবে সে সব কিছু তার পক্ষে করা সম্ভব না। অনেকেই বলবে যে সরকার তো সে চাইলে তো সবই পারে, কিন্তু আসলে সেটা সম্ভব না, এটাই বাস্তব, এটা সম্ভব না। নেপালের মতো একটা ছোট্ট দেশ, যেখানে আজকে প্রধানমন্ত্রী যিনি মাত্র 35 বছর বয়স এবং একেবারে জেনজি জেনারেশন, পক্ষান্তরে আমরা যদি দেখি আমাদের প্রধানমন্ত্রী যিনি তিনি 35 সূত্রেই একেবারে রাজনীতির রক্তে পাওয়া। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী দুবারের। তিনি তার বয়সও অনেকাংশে অনেক অভিজ্ঞ, অনেক সময়ের ব্যবধানে তিনি পরিপক্ক হয়েছেন। নেপাল যদি পারে একটা জেনজি জেনারেশনকে আজকে ক্ষমতায় এনে একটা আমূল পরিবর্তন করতে, নিশ্চয়ই আরো কিছু পদক্ষেপ যদি আপনাকে জানাই। স্কুল কলেজ থেকে চিরতরে দলীয় রাজনীতি নিষিদ্ধ করেছেন পুরো নেপালে বালেন্দ্র শাহ। আপনার সরকারি বেসরকারি হাসপাতালে 10% সম্পূর্ণ সেবা ফ্রি করেছেন সাধারণের জন্য। এই যে পদক্ষেপগুলো, আপনার নারীদের জন্য নিরাপদ যাতায়াতে বিনা ভাড়ায় তিনি ব্লু বাস সার্ভিস চালু করেছেন। তারপর মন্ত্রণালয়ের সংখ্যা তিনি কমিয়ে 17তে এনেছেন। এই যে পদক্ষেপগুলো, নিঃসন্দেহে এগুলো তো একটা রাষ্ট্রের এগিয়ে নিতে এই পদক্ষেপগুলো অত্যন্ত চ্যালেঞ্জেবল। 35 বছর বয়সে যদি বালেন্দ্র শাহ সেটা পারে, আমরা মানে পারি না কেন? কোথায় সীমাবদ্ধতা? কি আন্তরিকতা, না আপনি যেটা বলছেন যে আমরা চাইলে অনেক কিছু পারি না, অনেক হয়তো আপনি ইঙ্গিত করছেন অনেক রাষ্ট্রের, অনেক গোষ্ঠীর সীমাবদ্ধতা, এটা কি মানে আপনি তাই বলছেন নাকি? হ্যাঁ, আমি আসলে সেটাই বলে যাচ্ছি। যেটা দেখেন, নেপালের জনসংখ্যা খুব ছোট। আপনি দেখেন আমাদের বাংলাদেশে তার থেকে কয় গুণ বেশি, 18-19 কোটি মানুষ, প্রায় 6 টাইমস, 6 গুণ বেশি। হ্যাঁ, তাহলে একটা পরিবারে যখন একটা সন্তান, দুটো সন্তান থাকে, তার যত্নটা কিভাবে হয়, মা কিভাবে তাকে যত্ন নিতে পারে, কিভাবে ওই সন্তানের আবদার পূর্ণ করতে পারে, ঠিক তেমন যখন আমাদের নেপালের যেই জনসংখ্যা সেই হিসাবে আমাদের বাংলাদেশে 6-এর ঊর্ধ্বে, তাহলে এই এত জনসংখ্যার ভিতরে আসলে ওই যে পরিবারের সন্তানের মতো, যখন একটা পরিবারে 7টা, 8টা, 10টা সন্তান হয়ে যায়, একটা মা যখন ওই সন্তানদেরকে কন্ট্রোল করতে যায় বা যত্ন দিতে যায় বা যে কোনো খাবার, যে কোনো কিছু যখন তাকে দিতে যায়, একটা হিমশিম খেয়ে যায়। কিন্তু ঠিক তেমন 10টা সন্তানের 10টা রকমের আবদার থাকে। ঠিক তেমন আমাদের বাংলাদেশেও যখন জনসংখ্যা বেশি, সেই ক্ষেত্রে নেপালের জনসংখ্যা কম, ওই বাবা মায়ের মতো সে কিন্তু চাইলেই পারছে। কিন্তু আমাদের যেহেতু 18-19 কোটি লোকের একটা দেশ, আমাদের এক এক রকমের মন ভাবনা, এক একজনের এক এক রকম। আবার হচ্ছে দেখেন, বিগত দিনে রাজনীতি যে দলগুলো ছিলেন ক্ষমতায়, আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে একটা দল যখন ক্ষমতা আসতে চায় বা একটা দল যখন গঠন করতে চায়, আমাদের যে দল ক্ষমতায় থাকে তারা কিন্তু চায় না ওই ছোট দলটা উঠে আসুক, সে আমার বরাবর হোক। এটা আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম। ওই ছোট দলটাকে যদি বড় দলটা বা যে ক্ষমতায় থাকে সে যদি উঠে আসার সুযোগ দেয়, যে ও রাজনীতি শিখুক, ও দেশ সম্বন্ধে জানুক, ও বুঝুক, ও আর একটা দল তৈরি হলে আমার দেশের স্বার্থে, দশের স্বার্থে এ ভালো হবে, ও কিছু ভালো শিখবে, আমি কিছু ভালো করব। কারণ একটা জায়গায় যদি বাধাবিঘ্ন না থাকে, ভুল ত্রুটি ধরার ক্ষমতার লোক না থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু সমাধান করা যায় না। ভাই, আপনি যদি আমার ভুল ধরা দিতে না পারেন, তাহলে আমি কিন্তু শুধরাবো না।
আর আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম, আমি যে ভুল করছি এটা যদি আমাকে কেউ ধরিয়ে দেয়, বাবা সবচেয়ে বড় শত্রু আপনি আমার, এটা আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম। এই প্রবলেমটা যদি শুধরিয়ে যায় যে আমি আপনার ভুল ধরিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে আমি ভুল করছি, এই ভুল থেকেই আমার আবার নতুন কিছু শিখতে হবে, তাহলে আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। আপনার 30 সেকেন্ডে একটু নেপাল বাংলাদেশের গণঅভ্যুত্থানের যে স্পিরিটকে কাজে লাগিয়ে তারা মূলত গণঅভ্যুত্থানটা অনেক কিছুই তারা শিখেছে আসলে, অর্থাৎ বা ঢাকার অভিজ্ঞতাকে তারা কাজে লাগিয়েছে। এমন কি সময় আসবে কাঠমান্ডুর তরুণদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাইতে হবে, সেই সুযোগ সেটা কি আমাদের আবার নতুন করে দেখতে হবে কিনা? সেটাকে তো, সেই সুযোগকে আমি মানে অলওয়েজ ওয়েলকাম করি, কারণ আমাদের শেখার কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শেখার কোনো শেষ নেই। এবং নেপাল যা কিছু করেছে, আপা যেরকম বললেন যে বয়সের পরিপক্কতার একটা ব্যাপার রয়েছে, এখন দেখেন একটা নির্বাচনকালীন সরকার যদি ফুল অথরিটি পাওয়ার পরেও সবাইকে খুশি করতে গিয়ে কোনো সিদ্ধান্ত সে রাষ্ট্রের প্রধান হয়ে না নিতে পারে, তাহলে আমাদেরকে বুঝতে হবে একটা অন্তর্বর্তীকালীন সরকার যে খুব কম সময়ের জন্য দেশের ক্ষমতায় রয়েছে, সে ঠিক কতটুকু আমল পরিবর্তন করতে পারবে। আসলে আমরা যদি দেখি নেপালে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেসব যুগোপযোগী সিদ্ধান্ত, কিন্তু আমাদের দেশে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেখেন 300 থেকে 350 সচিব কিংবা কর্মীকে আর কি, সরকারি কর্মীকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ইংরেজি শেখানোর জন্য। তাহলে আপনি বুঝুন, তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আপনারা কতটা কুক্ষিগত মনে করছেন, যে যখন আমার দেশের শিক্ষা ব্যবস্থাতে আমার কর্মীকে যখন আমার শিক্ষিত করতে হবে, তখন আমি আমার দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি ভরসা রাখতে না পেরে আমি আমার কর্মীকে দিয়ে পাঠাচ্ছি থাইল্যান্ডে। আবার যখন আমার দেশকে শিক্ষাকে যখন আরো বেশি ত্বরান্বিত করার কথা, এই 17 বছরে যখন আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটা ধ্বংস হয়েছে, এখন যেরকম একজন জনপ্রিয় পৃথিবীতে আলোচিত এবং জনপ্রিয় কৃষ্ণাঙ্গ নেতা হচ্ছে ইব্রাহিম ট্রাওরে, তিনি কিন্তু বলেছেন যে একটি দেশকে ধ্বংস করতে হলে সেই দেশের কোনো কিছু ধ্বংস করার দরকার নেই, শুধু তুমি একটি সিলেবাস এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এই শিক্ষা ব্যবস্থা, ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি এখন 3 দিন আমাদের সন্তানদেরকে বাসায় বসিয়ে রাখি, তাহলে আমাদেরকে দেখতে হবে যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে সেই সন্তানদের আদৌ সেই স্মার্ট ডিভাইস আছে কিনা, যা সরকার প্রোভাইড করবে কিনা সেই স্মার্ট ডিভাইস, যার মাধ্যমে সেই আমার সন্তান, সেই সন্তানগুলো আমাদের তারা অনলাইনে ক্লাসগুলো, তারা অনলাইন সেবা গ্রহণ করবে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে আমাদের নেপালের কাছ থেকে নয়, পৃথিবীর সব দেশ থেকে এবং সবগুলো কালচার থেকে অনেক কিছু শেখার আছে। এবং আত্মঘাতী না হয়ে, অন্যজনের প্রতি আমরা ঘাতক না হয়ে আমাদের মেন্টালি ফ্রিডমের অনেক বেশি দরকার। যেই জায়গা থেকে আমি শুধু মনে করি বাংলাদেশের শারীরিক স্বাস্থ্য না, মানুষের মানসিক স্বাস্থ্য নিয়েও এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে আমূল পরিবর্তন করা দরকার। ধন্যবাদ নুরা জেরিন। আমরা আবার ফিরে আসবো, ছোট্ট একটা বিরতি যাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন গণঅভ্যুত্থান বাংলাদেশ এবং নেপাল। কথা বলছিলেন দুজন বিজ্ঞ অতিথি, নুরা জেরিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি, কথা বলছেন নীলা শেখ যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা টক শোতে। আজকে বিষয় ধরা হয়েছে গণঅভ্যুত্থান বাংলাদেশ ও নেপাল। দুজন অতিথি একেবারেই যারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তারুণ্যদীপ্ত দুজন অতিথি আমাদের সাথে আছেন। নুরা জেরিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি, আমাদের সাথে আছেন নীলা শেখ যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আমি একটু নুরা জেরিন আপনার কাছেই যাচ্ছি। আপনি জানেন যদি নেপালে নির্বাচনী বালেন্দ্র সাহার যে দল, তার নির্বাচনী ইশতেহারে সেখানে দিয়েছিল 5 বছরে 12 লাখ নতুন কর্মসংস্থান তৈরি করবে। পক্ষান্তরে আমরা যদি দেখি বাংলাদেশে আপনার সরকার ক্ষমতা আসার পর বা ক্ষমতা আসার আগে নির্বাচনী ইশতেহার দিয়েছিল ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডে আপনার 2000 থেকে 2500 টাকা সুবিধা পাবে তার পরিবারের। এই বিষয়টিকে আপনি কোনভাবে দেখছেন? একদিকে আমরা দেখছি ছোট্ট একটি দেশ, সেখানেও প্রচুর বেকারত্ব আসলে আছে, তারা নির্বাচনী ইশতেহার একটা কর্মসংস্থান তৈরি বিশাল একটা প্ল্যানিং করেছে। এমনকি মাথাপিছু আয় $1447 তারা বাড়িয়েছেন, যেখানে আমাদের $3000 উন্নতি করবে বলেছে তাদের। এবং জিডিপি $100 বিলিয়ন থেকে উন্নতি করে এটা 500 আরো উন্নতি করবে সিদ্ধান্ত নিয়েছে। তো সেখানে আমরা আসলে তাদের যে 100 দিনের কর্মসূচিগুলো যদি আমরা দেখি, নির্বাচনী ইশতেহারগুলো যদি দেখি, সেখানে কি আপনি মনে করছেন আমাদের ইশতেহার তার চেয়ে অনেকটা দুর্বল? এটা কি মনে করছেন আপনি?
দেখেন, আমাদের বাংলাদেশের যে নির্বাচনী ইশতেহার রয়েছে এটাকে আমি আসলে দুর্বল বলার কোনো সুযোগ দেখছি না। বাংলাদেশের যেই ইশতেহার রয়েছে এটা অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং পরিবারতান্ত্রিক যেই নিয়মটা রয়েছে, যেমনটা আমরা আগেও দেখেছি। সেটা যদি আমি বলি কিভাবে, দেখেন আপা যেহেতু কিছুক্ষণ আগে বলেছে যে সরকার চাইলেই কিন্তু সবাইকে খুশি করতে গিয়ে, একটা পরিবারের মতো সব সন্তানকে খুশি করতে গিয়ে সব সিদ্ধান্ত মাথায় নিতে পারে না। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, আমি যেখানে বসেছি এটা আমার পরিবার নয়, এটা একটা গোটা দেশ, এটা অনেক সিস্টেমের উপর নির্ভর করে এবং এখানে ডিপ স্টেট কাজ করে। ডিপ স্টেট যেখানে কাজ করছে, আমাকে এটাও মাথায় রাখতে হবে যে আমার ডিপ স্টেট যদি এতটাই শক্তিশালী হতো তাহলে একটা গণ অভ্যুত্থানের পরে আমার দেশ কিন্তু এই জায়গায় আসতে পারতো না। আমার দেশ যেহেতু ডিপ স্টেটকে হারিয়ে এই জায়গায় এসেছে, তাহলে আমার এখন সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ হলো জনগণের সন্তুষ্টি পাই না পাই, কিন্তু জনগণের জন্য যেটা সুবিধাজনক সেদিকে আগানো। কিভাবে আগানো? এই যে দেখেন, আমরা যদি জুলাই সনদের কথা বলি, এইগুলো নিয়ে কিন্তু অনেক বাকবিতণ্ডা চলছে, কিন্তু আরেক দিকে যদি আমরা দেখি নির্বাচনী ইশতেহারে আপনি যেমনটা বলেছেন যে নেপালে 5 বছরে 12 লাখ কিংবা এরও কর্মসংস্থান, নতুন কর্মসংস্থান তৈরির কথা চিন্তা করছে। আর বাংলাদেশের সরকার কি চিন্তা করছে? বাংলাদেশের সরকার চিন্তা করছে আমি কৃষক কার্ড দিব, আমি ফ্যামিলি কার্ড দিব, আমি যেসব কার্ড দিব, আসলে এসব কার্ডের রাজনীতি এখন অনেক পুরনো। কার্ড করে এই যে রাজনৈতিক যে কার্ড খেলাটা, এসব টার্মস থেকে বের হয়ে আসতে হবে। কিভাবে বের হয়ে আসতে হবে? দেখেন, আমি যে আমার দেশ থেকে যাদেরকে বসিয়ে বসিয়ে টাকাগুলো দিচ্ছি, আমার এই টাকাগুলোর উৎস কি? এগুলো কি আমার এই টাকাগুলোর উৎস কোথায় থেকে আসছে? এই টাকাগুলোর উৎস হচ্ছে আমি যেখান থেকে রাজস্ব আদায় করছি, শুধু রাজস্বই নয়, এবং বাংলাদেশের যেই সব জায়গা থেকে চাঁদাবাজি করা হচ্ছে, বাংলাদেশের এত বড় বড় সড়ক যেখানে বর্গা দিয়ে দেওয়া হচ্ছে, বেচে দেওয়া হচ্ছে, আপনি কি তাহলে এগুলো কাদেরকে, মানে কাদের পাওয়ারে, কাদের অথরিটিতে রাস্তাগুলো, ক্ষমতাগুলো অন্যের কাছে যাচ্ছে? কাদের অথরিটিতে যাচ্ছে? অবশ্যই সরকার এবং সরকারের লেজুর ভিত্তিক যারা রয়েছে, যাদের সাথে সরকারের ক্ষমতাশীল সরকারের সাথে যাদের কানেকশন রয়েছে, তারাই কিন্তু এসব করছে। এই যে আমরা যদি এস আলমের কথা বলি, এস আলমের কথা বাংলাদেশের ইতিহাসে, দুর্নীতির ইতিহাসে এমন কেউ নাই জানে না। সেই জায়গা থেকে আমরা যদি দেখি, এস আলমের এত দুর্নীতির পরেও সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো দেখিনি তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে। উল্টো দিকে আমরা দেখছি কিভাবে পরিবারতান্ত্রিকভাবে কারো যোগ্যতা থাকুক কিংবা না থাকুক, সেইভাবে যদি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে তাকাই, বিসিবির দিকে, সেদিকে তাকালেই কিন্তু আমরা দেখতে পারবো বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক পথে হাঁটছে না, বাংলাদেশ কিন্তু উন্নতির পথে হাঁটছে না। বাংলাদেশ হাঁটছে মানুষকে কিভাবে ক্যাশ দিয়ে শুধু পুতুল বানিয়ে পুঁজি করে রাখা যায় মাত্র 2000 থেকে 2500 টাকা দিয়ে, এবং মানুষকে কিভাবে পুঁজি করে রাখা যায় শিক্ষা ব্যবস্থাতে উন্নতি না করে, মানুষকে কিভাবে ঘরবন্দি করে রেখে মানুষকে সুবিধার নামে লালসা দিয়ে কিভাবে মানুষকে আটকে রাখা যায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের সরকার বর্তমান যেভাবে কাজ করছে, দুর্নীতি নিয়ে কাজ করছে না। তারপরে হচ্ছে প্রশাসনের কথা যদি বলি, প্রশাসনকে এখনও কিন্তু আমাদের যেই প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে আমরা পুরো উদ্যমে বদলে ফেলতে পেরেছি। যদি আমরা দেখি, তারেক রহমান গতকালকেই তার ভাষণে বলেছে জুলাইয়ে অসাধারণ ভূমিকা পালন করেছেন সশস্ত্র বাহিনী। অবশ্যই জুলাইয়ে সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে, কিন্তু কোন পর্যায়ে গিয়ে করেছে? এই যে হাজার হাজার মানুষকে হত্যা করার পরে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব, চোখ কেড়ে নেওয়ার পরে, কেউ একটা শিশু বেলকনিতে ছিল, তাকে পর্যন্ত, তার গায়ে পর্যন্ত গিয়ে, ঘরে, আমি আমার বাড়িতেও সেফ না, আমার বাড়ির ঘরে আমার কাছে এসে গুলি লেগেছে। আবার যদি আমরা দেখি যে আমাদের রংপুরের যে আলোচিত হত্যাকাণ্ড, আবু সাইদ যে হত্যাকাণ্ড, এটা কিন্তু এটার প্রমাণ, চাক্ষুষ প্রমাণ সারা বিশ্ব দেখেছে। সেই জায়গায় আমরা হয়তো একজনের লাইভ ভিডিওর মাধ্যমে সারা দেখেছে, সেটাও ভিন্ন খাতে প্রবাহিত। প্রশাসন বিভিন্নভাবে প্রশাসন বলছে যে এটা আমি এই রায় মানি না, কিন্তু শুধু আপনি দেখেন একজন কিংবা দুইজন যে হত্যাকাণ্ড অনেক আলোচিত, তাদেরকে আপনি কি করেছেন? কুক্ষিগত করছেন। এটাও একরকমভাবে আইনিগতভাবে কুক্ষিগত করা, নিজেদেরকে কিন্তু একটা মানে ফ্রেশ জনা মানুষকে দেখানোর জন্য যে হ্যাঁ আমরা কিন্তু বিচার করছি, কিন্তু আসলে আপনি কতটুকু বিচার করছেন? এই যে জাতিসংঘ অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী 1400 মানুষ মারা গিয়েছে, কিন্তু আপনারা যদি মাঠে যান, মাঠ পর্যায়ে যান, দেখবেন হাজার হাজার, 2000 কিংবা 2000-এর বেশি মানুষ নিহত, 2000-এর বেশি জনতা, ছাত্র জনতা, মানে সকল শ্রেণীর পেশা মানুষ নিহত হয়েছে। সেই জায়গা থেকে যারা হত্যা করেছে, যদি 200 জন পুলিশও ধরি, সেই জায়গা থেকে কি 200 জন পুলিশ কি আইনের আওতায় এসেছে? সেই জায়গা থেকে কিন্তু আমাদের প্রশাসন, আমাদের স্বাস্থ্য খাত, প্রত্যেকটা জায়গায় এখনো পারিবারিক যেই গণ্ডি সেখানেই আটকে রয়েছে, গণতান্ত্রিক গণ্ডিতে না গিয়ে। আপনি একটি এস আলমের কথা বলছিলেন। আসলে আমরা যদি দেখি, এস আলমের ঋণ প্রায় আপনার 1 লাখ কোটি টাকার মতো এস আলম ঋণ আছে,
কিন্তু আমরা তো এসালমের সম্পদ আছে দেখছি, গভর্নমেন্ট কি ইচ্ছা করলে সেই সম্পদ বিক্রি করে এসালমের যে ঋণ পাওনা সেটা পরিশোধ করতে পারে কিনা আমরা কিন্তু দেখছি না। আমরা দেখছি বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো হাত বদল হচ্ছে, একটা দল চলে যাওয়ার পর আরেকটা গ্রুপ বা অন্য ব্যক্তি সেটা দখলে নিয়ে মানে সেটা চালানোর চেষ্টা করছে বা সেটাকে দখলে নিয়েছে। বাট সরকারের যে ঋণ সেটা কিন্তু আমাদের আইনও আছে, যদি তার স্থাবর অস্থাবর থাকে সেটা বিক্রি করে সরকারের পাওনা পরিশোধ করবে। আমরা কিন্তু সেরকম দেখছি না উদ্যোগকে। এটা আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? এইটাকে যদি মূল্যায়ন করতে হয় আমি বলবো এটা সরকারের সম্পূর্ণ অনীহা। কারণ এই যে কৃষক কার্ড বা অন্যান্য কার্ডগুলো রয়েছে এটার তো টাকার তো একটা উৎস থাকতে হবে। সেই টাকার উৎসগুলো আসলে কোথায়? সেটা কি আমার দেশের যে রাজস্ব আয় রয়েছে সেখান থেকে আসছে, নাকি আমার দেশে এই যে লাখ লাখ টাকা পাচার হচ্ছে সেই কালো টাকাকে সাদা করার একটা প্রক্রিয়া ফন্দি, সেটাও হতে পারে। তো সেই জায়গা থেকে সরকার যখন দেখবেন বড় বড় অপরাধী এবং রাঘব বোয়াল রয়েছে তাদেরকে যখন এরকম সেফ এক্সিট দিচ্ছে, তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে সরকার নিজের স্বার্থ বিনিময় করা ছাড়া কাউকে এত লক্ষ লক্ষ কোটি টাকা প্রমাণ এবং সব কিছু থাকার পরেও কাউকে কিন্তু এভাবে অল্পে ছাড় দিয়ে দেয় না। অল্পে ছাড় তো দূরের কথা, আমরা সেখানে এস আলমের বিরুদ্ধে তেমন কোনো কঠোর পরিশ্রম মানে উদ্যোগ কিংবা কোনো কিছুই আমরা নিতে দেখিনি। সেই জায়গা থেকে আমি মনে করি সরকারের এখানে কোনো অবশ্যই কোনো নিজস্ব স্বার্থ এবং যোগসাজশ রয়েছে। সেই জায়গা থেকে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে আমাদের বাংলাদেশে যা কিছুই হয়, যখনই সরকার বদল হয় তখনই ক্ষমতার হাত বদলের সাথে সাথে এই যে বড় বড় কোম্পানি গ্রুপ অফ কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মালিকানা সেগুলোও কিন্তু হাত বদল হয়ে যায়। যেমন দেখেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান রয়েছে আমাদের পোশাক খাতে, এবং পোশাক খাতের যে গার্মেন্টস কর্মীরা রয়েছে সেই জায়গা থেকেও আপনি দেখবেন যে একটা পোশাক খাত থেকেও কিন্তু বিপুল পরিমাণে অর্থ টেন্ডার এবং চাঁদাবাজি করা হয়। সেই চাঁদাবাজিগুলো অর্থগুলো যাচ্ছে কোথায়? অবশ্যই তাদের কাছে যাচ্ছে যারা অথরাইজড পার্টি। তো সেই জায়গা থেকে বলতেই পারি আমরা যে বিএনপি যেভাবে কাজ করছে তা শুধুই একটু আইওয়াশ, মানুষকে আইওয়াশ করছে, কিন্তু মূলত যে উন্নয়ন যেভাবে একটা ভঙ্গুর জাতিকে এত বছর পর আমাদেরকে টেনে উপরে উঠে নিয়ে আসতে হবে সেভাবে কিন্তু ফলপ্রসূভাবে আমাদের সরকার এগোচ্ছে না। ধন্যবাদ নুরা জারিন, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু ঘুরে আসতে চাই নীলা শেখ আপনার কাছে। যে বিষয়টি বললেন জেরিন, আইওয়াশ, অর্থাৎ গভর্নমেন্ট যা করছে অনেকটা আইওয়াশ। আমি যদি আপনাকে একটু বলি, গার্মেন্টস শিল্পের মতো বাংলাদেশ থেকে সংবিধান বিশেষজ্ঞ বিদেশে রপ্তানি করা হবে, এটা সংসদে বলেছেন আমাদের আইনমন্ত্রী। অর্থাৎ আমরা বিদেশে রপ্তানি করবো আমাদের বিশেষজ্ঞ। আমি যদি একটু পূর্বে একটা স্মরণ করাতে চাই, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী বলেছিলেন আমরা নেপালে বিদ্যুৎ রপ্তানি করব, বাট আমরা শেষ পর্যন্ত দেখেছি নেপাল থেকে বিদ্যুৎ আনার জন্য আমাদের প্ল্যানিং করা হয়েছে। তো এই যে বললেন, যেটা বললেন যে সরকারের যে পদক্ষেপগুলো আর সত্যিকার একটা আইওয়াশ, আপনি কি তাই মনে করছেন? কথার সাথে না, আইওয়াশ এটা যুক্তি, এটা বলবো না যে আইওয়াশ। আসলে আপা যেটা বলেছে, জনগণের স্বার্থে তো কাজ করছে সরকার। আর গার্মেন্টস ব্যবসাটা হচ্ছে আমাদের দেশে একটা উন্নত ব্যবসা। আর আমাদের শ্রমিকরা ম্যাক্সিমামই এই গার্মেন্টসের উপরেই বেঁচে আছে এই দেশে। আর গার্মেন্টস শিল্পটা আমাদের দেশের অন্যতম একটা শিল্প। এই শিল্পটাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের দেশ থেকে যখন বিদেশে এটা রপ্তানি হবে তো তখন আসলেই আমাদের দেশের উন্নয়ন হবে। আর চেষ্টা করতে তো না নেই, সর্বোচ্চ চেষ্টা আমাদের সরকার তো অবশ্যই করবেন। কারণ আমাদের দেশের যদি এই শিল্পটাকে আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের দেশে শ্রমিকদের বেতন বৃদ্ধি পাবে, আমাদের দেশের শ্রমিকরা অনেক ভালো থাকবে, দেশের উন্নয়ন হবে, আমরাও ভালো থাকব, রাষ্ট্র ভালো থাকবে, সরকারও ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে এটা আইওয়াশ না, চেষ্টা তো সবাই করে, সবাই ভালো থাকার চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা গভর্নমেন্ট করছে। আর মাত্র আমাদের সরকারও বাংলাদেশের জাতীয়তাবাদী সরকার বিএনপি সরকার যা ক্ষমতা এসেছে, কতগুলো নির্বাচন ইশতেহার ছিল, ফ্যামিলি কার্ড একটু আগে বললাম, কৃষক কার্ড, 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে। নিশ্চয়ই আপনি জানেন যে অফিস 9টার মধ্যে করার জন্য করেছে। তারপর বৃক্ষরোপণ করবে, 25 কোটি বৃক্ষরোপণ করবে আসলে। তো আমি আপনার কাছে যেটা জানতে চাই, এই যে পদক্ষেপগুলো এগুলো কতটা জনবান্ধব
বলে মনে করছেন এই ইশতিহারগুলো আসলে? আচ্ছা, জনবান্ধব আপনি প্রথম যেটা বলেছেন ফ্যামিলি কার্ডটা কিন্তু দিচ্ছে পরিবারের পুরুষদেরকে ব্যবহার করার জন্য না, আদার্স যারা আছে তাদের জন্য না। ফ্যামিলি কার্ডটা হচ্ছে একটা পরিবারে যেই নারীটা ঘরের বাইরে যেতে পারছে না, কোনো কাজ করছে না, সেই মহিলাটা জাস্ট স্বাবলম্বীর জন্য, যে সামান্য কয়েকটা টাকার জন্য যেন ঘরের ভিতরে কোনো অশান্তি না হয়, পুরুষের কাছে যেতে না হয়, ছেলে পেলের কাছে হাত পাততে না হয়, নিজের সাময়িক স্বাবলম্বীর জন্য ওই মহিলাটার যেন নিজস্ব কোনো পেরেশানি না থাকে, সে চাইলেই যেন কিছু খেতে মনে চাইতে পারে, কিছু ওষুধপাতি কিনতে হইতে পারে, বা তার পার্সোনাল একটা ডিপোজিট থাকলো যেটা সে বিপদে আপদে অসুস্থতায় কখনোই যেন দ্রুত মানে তার পরিবারের কাছে তাকে নীলাশা, আমি চাইতে না যদি হয়। আপনাকে দুটো উদাহরণ দিই ছোট্ট করে, যদি আমি আপনাকে বলি আমি আপনাকে মাসে 10,000 টাকা দিব, আমি আপনাকে যদি বলি এভাবে অফার করি, এটা আপনি গ্রহণ করবেন না? আমি যদি বলি আপনাকে আমি একটা টাকার মেশিন দিয়ে দেবো বানানোর জন্য, আপনি কোনটা গ্রহণ করবেন? আমি টাকার মেশিনটা গ্রহণ করব। বিকজ অফ, কারণ আপনি বারবার টাকাটা বানাতে পারবেন, টাকার জন্য তার হাত পাতা লাগবে না। তো আমাদের, আপনি কি মনে করছেন যে আজকে যে ফ্যামিলি কার্ড, এটা দিয়ে সত্যিকার অর্থে সেই আপনি যেমন টাকা গ্রহণ করছেন না, আপনি টাকার মেশিনটা গ্রহণ করছেন, আপনি কি মনে করছেন না যে এই টাকাটা না দিয়ে যদি আপনাকে টাকাটা বানানোর জন্য কোনো পন্থা, কর্মসংস্থান, কোনো পদ্ধতি মানে দেওয়া হতো, এটাকে বেটার মনে হতো কিনা? হ্যাঁ, এটা বেটার মনে হইতো যদি যুবক যুবতীকে দিতে চাইতো। এটা ফ্যামিলিটা কার্ডটা কিন্তু যুবক যুবতীকে দিচ্ছে না, ফ্যামিলি কার্ডটা দিচ্ছে ওই পরিবারের সবচেয়ে মানে ঘরোয়া যে মহিলাটা থাকবেন, সেটা আমার মা হতে পারে, আমার ভাবি হতে পারে, আমার দাদি হতে পারে, আমার চাচি হতে পারে, ঠিক এই কোয়ালিটির যেই গৃহিণীরা আছেন তাদেরকে। ধন্যবাদ নীলাশাকে। আমরা আসবো আপনার কাছে, জেরিন আপনার কাছে একটু যাচ্ছি। আমাদের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার কবির, তিনি একটা আর্টিকেল পত্রিকা এসেছে, বড় পাকা খেলোয়াড় শিরিন শারমিন চৌধুরীকে এতদিন গ্রেপ্তার করা হয় নাই। কেন গ্রেপ্তার করা হয়নি? কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অনুপস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব স্পিকারের হাতেই যেত 72 সংবিধানের মতে। কিন্তু শিরিন উদাও হঠাৎ করে সামনে আনলেন মেজর হাফিজউদ্দিন আহমেদ স্পিকার হওয়ার পর, আবার জামিন হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। এই খেলা চলছে, আমরা শুধু দর্শক। আপনি কি তাই দর্শকের ভূমিকা আছেন এই খেলায়? দেখেন, আমাদের বাংলাদেশে যেই আইন ব্যবস্থা রয়েছে, আমরা এই আইন ব্যবস্থার কথা যদি দেখি, এই সংবিধানকেই কিন্তু ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন আমাদের খালেদা জিয়া ম্যাডাম। তিনি কিন্তু জীবিত অবস্থায় বলেছেন, যেই দিন জনগণের সরকার নির্বাচিত হবে সেদিন এই সংসদকে ছুঁড়ে ফেলা হবে। আবার মির্জা ফখরুল সাহেব তিনিও কিন্তু বলেছেন যে কেমন সংবিধান বানাইছে, কোনো কিছু বলতে পারি না, সংবিধানের বিরুদ্ধে কথা বলা যায় না। এই অসহায়ত্ব নিয়েই কিন্তু তারা এই সংবিধানের জের ধরেই কিন্তু তারা সরকার ব্যবস্থা থেকে এত বছর দূরে ছিলেন। তো যখন একটা গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের ফল খেয়ে যখন আপনারা ক্ষমতায় আসছেন, ঠিক তখনই আপনারা বলছেন যে আমাদের দেশের মানে হচ্ছে ক্ষমতার যেই রদবদল রয়েছে, সেইগুলোর প্রেক্ষিতে আমার যেই সংবিধান রয়েছে তা আমি বাতিল করতে পারি না। কিন্তু কথা হচ্ছে, সংবিধানটা কি? একটা রাষ্ট্রের গণতান্ত্রিক সিদ্ধান্তে তো জনগণই হচ্ছে যে মানে মালিক, রাষ্ট্রের মালিক। যেই গণতন্ত্রে বলা হচ্ছে যে জনগণ রাষ্ট্রের মালিক, তো সেই হ্যাঁ, সকল ক্ষমতার উৎসই হচ্ছে জনতা। তো সেই জনতার ম্যান্ডেটকে যখন আপনি ছুঁড়ে ফেলছেন, সেই জনতার সাথে প্রথমেই যখন আপনি বিশ্বাসঘাতকতা করছেন এবং গণভোটের আদেশকে আপনি বাতিল করছেন, তখন কিন্তু বুঝতে হবে যে খেলা আসলেই কোন লেভেলে চলছে। আপনারা যেমন আগে বলেছেন যে খেলা চলছে, আপনারা কিন্তু ঠিকই খেলছেন। আপনারা কিন্তু মানে এখানে দেশ গড়ার যে একটা প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটাকে আসলে বাতিল করা হয়নি। যদি আসলে বিরোধী দল হয়তো কিছুটা ভুল ব্যাখ্যা করার হয়তো চেষ্টা করছে। ইতিমধ্যে অনেকগুলো অধ্যাদেশ কিন্তু পাস করা হয়েছে। কিছু অধ্যাদেশ নিয়ে যে এই যে সমালোচনা রয়েছে, এখন সমালোচনা করার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। জনগণকে যখন আপনি একটা জিনিস বোঝাতে ব্যর্থ যে আমি তোমার জন্য কাজ করছি, তখন জনগণ তোমার বিরুদ্ধে কথা বলবে, কারণ জনগণের সেই ফুল অথরিটি রয়েছে।
হয়েছে। এবং জনগণ কেন কথা বলছে? জনগণ কথা বলার যথেষ্ট কারণ রয়েছে। আমরা যদি দেখি আমাদের নির্বাচনকালীন যেই নিয়ম কানুন রয়েছে, নির্বাচন ইলেকশন কমিশন যেই 2008 সাল অনুযায়ী যেসব অ্যাক্ট করেছে, সেই মানে নিয়ম করেছে, সেই জায়গায় কিন্তু গণমাধ্যমকে বাধ্য করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে। কিন্তু সেই জায়গায় যদি আমরা দেখি, গণমাধ্যম কিন্তু নির্বাচনের আগেই সরাসরি চ্যানেল আই থেকে শুরু করে প্রথম সারির যেসব গণমাধ্যম রয়েছে সেখানে কিন্তু প্রচারণা করা হয়েছে ধানের শীষে ভোট দিন। তো সেই জায়গা থেকে কিন্তু প্রথমেই নির্বাচনের পূর্বেই আমাদের যে গণমাধ্যম রয়েছে তা কিন্তু দলীয়করণ করা হয়ে গিয়েছে। এবং যদি বলি যে গণভোটের যেই কথাটা, গণভোটের রায় কিংবা যে কিছুই থাকুক, গণভোটের ফলাফল নিয়ে যখন তারেক রহমান যে কোনো কারণেই বলেছেন যে আপনারা অনুগ্রহপূর্বক দয়া করে গণভোটে হ্যাঁ দিন, তো গণভোট যখন হ্যাঁ জয়যুক্ত হলো, সেইটা নিয়ে আবার যখন কাদা ছোড়াছুরিটা এসেছে, কোথায় থেকে এসেছে? যখন জনাব তারেক রহমান বলছে আপনারা গণভোটে অনুগ্রহ দয়া করে হ্যাঁ দিন, সেই জায়গায় কিন্তু তৃণমূল যারা বিএনপি কর্মী রয়েছে এবং ছাত্রদল কর্মী রয়েছে তারা কিন্তু ক্যাম্পেইন করেছে প্রথমেই যে গণভোটে না দিন। ব্যাপক আকারে কিন্তু আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ছাত্রদল ক্যাম্পেইন চালিয়েছে গণভোটে না দিন। সেই জায়গা থেকেই কিন্তু জনগণের অনাস্থা এবং সেই জায়গা থেকেই কিন্তু জনগণের সাথে যেই পক্ষপাতিত্ব আচরণ সেখান থেকেই কিন্তু শুরু হয়েছে। সেখান থেকেই কিন্তু জনগণের সাথে কিন্তু শাসক এবং শোষক যেই রকমের একটা দ্বিচারিতা, যে একটা ব্যবহার, যে যখন তুমি মজলুম ছিলে তখন তুমি কেঁদেছো, যখন তুমি ক্ষমতা পেয়েছো তখন তুমি শোষক হয়ে উঠে তুমি জনগণকেই বলছো যে তুমি হচ্ছে যে তুমি কোনো কিছু বোঝো না, তুমি বসো, আমি দেখতেছি খেলা কিভাবে খেলতে হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে জনগণের সাথে সরকারের। ধন্যবাদ। আমরা একটু নীলা শেখ আপনার কাছে যাই। যেটা আমি শুরুতে একটু বলেছিলাম, নেপালের বালেন্দ্র সাহা যে প্রধানমন্ত্রী, তার মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী তিনি হচ্ছেন দীপক কুমার শাহ। তিনি তার স্ত্রীকে বিমা বোর্ডে নিয়োগ দিয়েছেন, তার জন্য শ্রমমন্ত্রীকে বহিষ্কার করেছেন বা অপসারণ করেছেন। আমরা দেখলাম বাংলাদেশে বিসিবিতে আমরা অনেকটাই দেখেছি বেশ কয়েকজন মন্ত্রীর সন্তানেরা সেখানে আপনার পদায়ন হয়েছে। তো এই বিষয়টিকে আমরা পরিবারতন্ত্রের মধ্যে কি আমরা ঢুকে যাচ্ছি কি মনে হয় এরকম? এটাকে কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখছেন? এটা আসলে পক্ষান্তরে দেখলাম তার স্ত্রীকে দেওয়ার কারণে তার মন্ত্রিসভাতে মন্ত্রিত্ব চলে গেছে। পক্ষান্তরে আমরা আমাদের বিসিবিতে কিন্তু আমাদের কয়েকজন মন্ত্রী সন্তানেরও আছে। এতে করে কি আমরা শিক্ষাঙ্গন বা ক্রিয়াঙ্গন কি পরিবার তন্ত্রের মধ্যে কি আমরা ঢুকে পেলাম? এটা আসলে এই জায়গাটায় আমি বলবো যে এটা আমি কারোর পক্ষ নিয়ে বলবো না, এটা জাতির জন্য বলবো। সেটা হচ্ছে এটা আসলে আমাদের সন্তানদেরকে আমরা পঙ্গু করে দিচ্ছি। একটা জায়গায় আমি যদি আমার যোগ্যতা দিয়ে যেতে পারি তাহলে আমি এই জাতিকে যোগ্যতা দিয়ে ওঠার সুযোগ করে দিলাম। আর যদি আমি সুবিধা নিয়ে জোয়ারে ন্যায় বাদাম দিয়ে যদি আমি চলি, আমি কিন্তু পঙ্গু হয়ে গেলাম। আমি সাঁতার কেটে স্রোতের উল্টা পাশে আমি লড়তে পারলাম না। তার মানে কি আমি নিজের অজান্তে নিজেকে পঙ্গু করে দিয়েছি। আমি স্রোতে ভেসে যাব, আমি উল্টা দিকে যাব না। তো আমি যদি এই যে কাজটা যে আমাদের এখানে সন্তানদেরকে দিচ্ছে, পরিবারকে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা তাদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। তাদেরকে আসলে ভালো কিছু করে দেওয়া হচ্ছে না, জাতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, জাতিকে ভুল শেখানো হচ্ছে, ভুল সিদ্ধান্তে অটল রাখার পথ করে দেওয়া হচ্ছে। এদিকে আমি সম্পূর্ণভাবে একমত হতে পারছি না। আমি এখানে বিরোধিতা আমি নিজেও করি, কারণ এভাবে যদি চলতে থাকে আসলে আমাদের দেশের উন্নয়ন হবে না, বরং এটা খারাপের দিকে যাবে। আর ওই ফেসিস্টের মতো এক নায়কতন্ত্র সে যেটা কায়েম করতে চেয়েছিল সেই পথেই যাবে। তবে আমাদের জনাব তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, সেটা তিনি হতে দিবেন না। শুধু একটু সময়ের অপেক্ষা। সে দেখছে যে আসলে কে কিভাবে নিজেকে উপস্থাপন করতে পারে, কিভাবে সে নিজের জায়গা দখল করছে, এটা দেখছে। আপনি দেখবেন খুব শীঘ্রই এটা রেজাল্ট কিন্তু পাবে। যেটা বলছিলেন নীলা শেখ, এই ব্যর্থতার দায় কারা? আমি আপনাকে প্রথমে স্মরণ করে দিই, এটার সাথে যুক্ত করে দিই। 2025 সালে 10ই মে আজকের যিনি ক্রিয়া প্রতিমন্ত্রী তিনি আবার একাধারে বিএনপির ক্রিয়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 10ই মে 2025 সালে তিনি নারায়ণগঞ্জের একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমরা ক্রিয়াঙ্গনকে সম্পূর্ণই রাজনীতি মুক্ত রাখবো এবং রাখা হবে।
এখন ক্রীড়ামন্ত্রীর ক্ষমতা আসার পরেই বসার 1 মাস হলো মাত্র, এখনই বিসিবিতে যে আজকের যে অ্যাডহক কমিটি, এটা থেকে প্রমাণ করে তিনি তার কথায় আছেন। বা নীলা শেখ যে কথাটি বললেন, প্রধানমন্ত্রী হয়তো অবজার্ভ করছেন কে কি করছে, এই দায়টা আসলে কার বলে মনে করছেন? আমি প্রথমেই আসলে আপাকে ধন্যবাদ দিতে চাই যে আপা সেই দায়টা স্বীকার করেছেন যে এটাতে আসলে আমাদের দেশের সন্তানকে কিংবা তাদের মেধাকে পঙ্গু করা হচ্ছে। আপনি দেখেন বিসিবির অ্যাডহক কমিটিতে যেইভাবে করে একটা কমিটি গঠন করা হয়েছে, আসলে তাদেরকে তিনি হয়তো বিগত বছরে তিনি বলেছেন যে আমাদের ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতি মুক্ত রাখতে চাই, কিন্তু আপনি সেখানে হয়তো তিনি এটা বলতে ভুলে গিয়েছিলেন, কিংবা তিনি হয়তো এটা মানে এই উক্তিটা বলেন নাই যে আমি রাজনীতি মুক্ত রাখতে চাই কিন্তু আমি পারিবারতান্ত্রিক যে প্রথা আছে সেটা আমি প্রচলন করতে চাই। তিনি হয়তো সেইটা বলতে ভুলে গিয়েছিলেন বলতে, হয়তোবা অথবা তিনি এটাও হতে পারে তিনি হয়তো তখন জনগণের মন জয় করার জন্য তিনি বলেছেন যে আমি রাজনীতি মুক্ত রাখতে চাই কিন্তু আমি পারিবারিক যে তন্ত্র রয়েছে, পারিবারিক যেই খোয়াহিশ রয়েছে, আমার যে জাতিগোষ্ঠী রয়েছে সেই জাতিগোষ্ঠী অনুযায়ী আমার সন্তান, আমি মন্ত্রী, আমার সন্তান হবে মন্ত্রী। আমি হচ্ছে যে আমার একজন যে মানে আমার যেই মানে আমার আশেপাশে যারা রয়েছে, যারা আমার চাটছে, তার যে সন্তান হবে সেও আমাকে চাটবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, প্রজার ছেলে প্রজা হবে, এইরকম একটা নিয়ম তারা চালিয়ে যাচ্ছে। এবং আপা যে বলেছেন যে আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী দেখছেন, আসলে আপনি কি দেখছেন? একটা ভঙ্গুর দেশে, যেই দেশে এত লম্বা সময়ে সব কিছু ভেঙে গিয়েছে, যেখানে এখন শক্ত হস্তে দমন এবং একটি গঠন প্রক্রিয়া আমাদেরকে হাতে গ্রহণ করতে হবে, আমাদের বড় বড় নীতিমালা গ্রহণ করতে হবে, সেই জায়গায় আমি কি আমার দেশের খেলার মানে পুরো একটা শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গনকে আমি শুধু দেখছি বলে ছেড়ে দিব যে কে কিভাবে নিজের পাওয়ার অথরাইজ করছে? তাহলে আমি কি এখানে দর্শক হয়ে নাটক দেখতে বসেছি যে তোমরা পুতুল নাচ নাচো, আমি দেখবো কার খেলা ভালো হয়? এই পুতুল নাচন কোদন বাদ দিয়ে আমাদেরকে জনগণের স্বার্থে আসলেই কাজ করতে হবে, এবং এর দায়ভার এবং ব্যর্থতা সরাসরি সরকারকে বহন করতে হবে। এবং আমি মনে করি এই কমিটিকে অবলম্বেই ভেঙে দিয়ে যে যোগ্যতা অনুযায়ী যেই জায়গার যোগ্য এই ক্রীড়াঙ্গনে তাকেই বসাতে হবে। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন যে শেখ হাসিনা যখন ছিল, সে যখন একজন ফ্যাসিস্ট হিসেবে ছিল, সে কিন্তু শেখ রাসেল কিংবা তার নামে যে এইভাবে যে ক্রীড়াঙ্গনকে পুরো একটা ব্যাঙের ছাতা প্রত্যেকটা জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করেছে, ঠিক এখন যে আমরা দেখছি তা কিন্তু এই ঠিক একই বীজ বপন করছে। তো সেই দায়ভার অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে, এবং এই জায়গায় আমি মনে করি তাদেরকে ক্ষমাও চাইতে হবে একটা কারণের জন্য। কি কারণের জন্য? কারণ তোমরা ক্ষমতায় আসছো, তুমি বলেছো যে আমি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখবো, কিন্তু তুমি পারিবারিক তন্ত্র ঢুকিয়ে দিচ্ছ। সেই জায়গা থেকে ক্ষমাও চাওয়া উচিত বলে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি। নুরা জেন যেটা বলছেন যে একই বীজ আমরা বপন করছি হয়তো আলাদা জায়গায়, মানে আপনি না, এটাতে আমি একমত না। একই বীজ রোপণ করছি সেটা একমত না, কারণ আমাদের জনাব তারেক রহমান সাহেব অলরেডি কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে এখন মন্ত্রিসভা বলেন। কারণ আপনাকে যদি বলি, আওয়ামী লীগের ইশতিহারও 2008 সালে ইশতিহারটা আমি করেছি, সেই ইশতিহারও ছিল শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখে। গত 17 বছর তারাও রাখতে পারেনি, বরং আরো যেটা বললেন নিজেদের লোক বসানোর জন্য উদ্গ্রীব হয়েছিলেন এবং পুরো পরিবারতন্ত্রী বাস্তবায়ন করেছিলেন, আপনি জানেন। পক্ষান্তরে আমি যদি বলি আপনাকে 31 দফার বিএনপির 31 দফাতেও একটি দফাতে আছে যে এই স্বাধীনভাবে 31 দফার 20 নং দফাতে একটা আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগের বিষয়টা, এবং এটাকে স্থিতিশীল রাখবে বা নিরপেক্ষ রাখবে। সেটা কিন্তু অনেকাংশেই পারে না, হয়তো আমরা দেখছি। তো সেই বিষয়টা কি একই বীজ, মানে শুধু জমি ভিন্ন বিষয়টা কি এরকম? একই বীজ জমি ভিন্ন বিষয়টা আসলে সেরকম না। এখন যেটা দেশে চলছে এটা আসলে একটা অবজারভেশনে আছেন যে তার যেই নেতা, যেই এমপি, যেই মন্ত্রী, যারা যার অবস্থান থেকে যারা আছেন তাদেরকে প্রত্যেকেই কিন্তু মনিটরিংয়ে রেখেছেন যে এদেরকে কিন্তু যদি যার অবস্থান থেকে যদি সে তার দায়িত্বে অবহেলা করে এবং ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তাকে কিন্তু সেই চেয়ারে রাখবে না। এটা কিন্তু শর্ত দিয়েই কিন্তু প্রত্যেককে দায়িত্ব দিয়েছে। এখন যদি কেউ তার জায়গা থেকে সে নিজের
মানে ওই স্বৈরা শাসকের মতো দায়িত্ব পালন না করতে দায়িত্ব অবহেলা করে নিজের দখলদারিতে নিয়ে যায়, এই চেয়ারটা কিন্তু সে ধরে রাখতে পারবে না, সেটা কিন্তু আমাদের জনাব তারেক রহমান সাহেব ক্লিয়ার করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সরকার এই জায়গা থেকে একটু ব্যতিক্রমভাবে ভিন্নভাবে এগিয়ে যাচ্ছে। সেটা আপনারা আর কিছুদিন সময় দিলে অবশ্যই জনগণ দেখতে পাবে যে জনাব তারেক রহমান সাহেব কত ঠান্ডা মাথায়, কত সুন্দরভাবে তার নেতা নেত্রীদের, তার এমপি মন্ত্রীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সে এখন যেটা আমাদের আপু আর একটা কথা বলে গেলেন যে কি বলে এটাকে, একই বীজ আচ্ছা বপন শুধু হয়তো জমিটা ভিন্ন, জমিটা বীজ জাস্ট একই। ভিন্ন। তাহলে ফসল তো একই হওয়ার কথা, ফসল মূল হ্যাঁ, বক্তব্য ফসল ঠিক। একই হয় না। যখন দেখবেন যে একটা জমি যখন পুরান থাকে সেইটা মানে ফসলটা কিন্তু একটু সবসময় একটু চিমায় যায়, আর একটা নতুন জমি যখন নতুন করে চাষ দেওয়া হয় সেটার ফসলটা কিন্তু সবসময় একটু ভালো হয়। হয়তো দেখা যায় যে চিটাচাটা একটু বেশি থাকে, ধন্যবাদ। তারপরে কিন্তু ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রিসভা এখন যেটা আছে, তো আগামীতে মনে করেন যে খুব দ্রুত এটার একটা সমাধান আপনারা পেয়ে যাবেন, কারণ অলরেডি 1.5 মাস হয়ে গেছে, আর হয়তো 2 মাস বাকি, 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়েছে, আর 2 মাস আছে। তো সেখানে দেখা যাবে 2 মাস বা 3 মাসের মতো আছে। এখানে খুব দ্রুত আপনারা জাতীয় একটা রেজাল্ট আমরা পাবেন, ফল দেখতে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। আসলে একটা প্রত্যাশা। আমরা দর্শক আমরা আমরা ফসলটা কথা অবশ্যই ভালো বলছিলাম। ফসল দেখব। আমাদের আজকের বিষয় আমাদের, দ্বারা হচ্ছে গণ অভ্যুত্থান, বাংলাদেশ বনাম নেপাল, দুজন অতিথি কথা বলছিলেন। সত্যিকার অর্থে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান ইতিহাসে এক বিরল ঘটনা। নিশ্চয়ই আপনারা জানেন গত 17 বছরে যে সরকারটি ছিল সেই সরকারের সকল সুবিধাভোগী প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রী সহ মসজিদের ইমাম খতিব পর্যন্ত পালিয়ে গেছে, যেটা বাংলার ইতিহাসে একটা বিরল ঘটনা। আসলে সেই জেনজির প্রত্যাশা বৈষম্যের দেওয়াল ভেঙে একটা পারস্পরিক শিক্ষা এবং সংহতি একদিন এই অঞ্চল থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে, সেই প্রত্যাশাই এই জেনজির, এবং আগামীতে সেই প্রত্যাশা নিয়ে আমাদের সরকার জাতির উদ্দেশ্যে এবং যে জুলাই গণ অভ্যুত্থানের যে সত্যিকার স্পিড সেটাই পূরণ করবে। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। আমরা স্পেশালি ধন্যবাদ জানাই নীলা শেখ, যুগ্ম সদস্য গণ অধিকার পরিষদ, আপনাকে আমরা ধন্যবাদ জানাই। নুরা জেরিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাস্টিস এন্ড ডেমোক্রেসি পার্টি, দুজন অতিথিকে। দর্শক, আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নুরুল জামান।